বাংলাদেশে ঘটে যাওয়া F-7 ফাইটার জেট ক্র্যাশ করে যাওয়া, এটা কি নিছকই একটা ঘটনা, দুর্ঘটনা, নাকি একটা বিশাল ষড়যন্ত্র? এই ঘটনাটা ঘটার পর থেকেই নানা রকম প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কোথাও গিয়ে যেন বারে বারে সন্দেহের আঁচটা জোরালো হচ্ছে এই দুর্ঘটনার ধরন দেখে। এই দুর্ঘটনার পর যেভাবে পাইলট বেরিয়ে এসেছিলেন, তারপর যেভাবে তাকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, এবং সোশ্যাল মিডিয়ায় হওয়া গত কয়েকদিন আগের অ্যানোনিমাস বলে একটা পেজ থেকে পোস্ট, এই সব কিছু মিলিয়ে এই দুর্ঘটনাটাকে যেন একটা ষড়যন্ত্র বলে বারবার বিভিন্ন মহল থেকে একটা বক্তব্য সামনে উঠে আসছে। এবং কখনো কখনো প্রশ্নগুলো এইভাবেই উঠে আসছে যে আসলেই কি এটা দুর্ঘটনা নাকি একটা পরিকল্পিত ষড়যন্ত্র। এইরকম বেশ কয়েকটা কারণ আজকে আমরা তুলে ধরবো, যে কেন এটাকে নিছক ঘটনা বা দুর্ঘটনা না বলে কেন এটাকে বারবার ষড়যন্ত্র হিসেবে তুলে ধরার একটা দিক সামনে উঠে আসছে। যিনি আজকে এই পুরো বিষয়টা পরিষ্কার করবেন, বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি শুরুতে আপনার কাছে পয়েন্টগুলো জানবো, কিন্তু তার আগে আমি বলবো, আপনি বাংলাদেশের একজন মানুষ এবং পুরো ঘটনাটা আপনি খুব কাছ থেকে প্রত্যক্ষ করছেন, বিভিন্ন জনের সঙ্গে কথা আপনি নিশ্চয়ই বলেছেন। আপনার প্রাথমিকভাবে কি মনে হচ্ছে, এটা কি নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র? এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে প্রথমেই আমি শোক সন্তপ্ত পরিবারদের প্রতি, যেই শিশুরা মারা গেছে, যেই অভিভাবকরা মারা গেছে, তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। বাংলাদেশের স্মরণকালের অন্যতম ভয়াবহ একটি দুর্ঘটনা বলবো, বা পরিকল্পিত হত্যাকাণ্ড, যেটাই বলি না কেন, এই ধরনের একটা ঘটনা ঘটেছে। আমি যখন সন্দেহ প্রকাশ করছি যে এটা হত্যাকাণ্ড, এটা নর্মাল মৃত্যু নয়, হত্যাকাণ্ড, বুঝতেই পারছেন যে আপনার প্রশ্নের সাথে এটা সিনক্রোনাইজ করে। অর্থাৎ আমি মনে করি যে এই পুরো ঘটনাটার পেছনে এক ধরনের পরিকল্পনা, এবং আমি নানান ধরনের এলিমেন্ট খুঁজে পেয়েছি বা দেখেছি যেখানে বলা যেতে পারে এটি নিছক একটি দুর্ঘটনা হতে পারে না। আর সেগুলোর অনেকগুলো কারণ হয়তো আমরা এখন আলোচনা করব, কিন্তু আপনাকে এই আলোচনাটা শুরু করবার আগে আপনাকে একটা জিনিস মাথায় রেখে আলোচনাতে ঢুকতে হবে যে বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধের পরে সবচাইতে ভয়ঙ্কর ইমেজ সংকটে পড়েছে এইবার। জানেন যে বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জে, সেইখানে নির্মম ভাবে গণহত্যা, 3 বছর 2 বছর 6 মানে 2 বছর 3 বছরের শিশু থেকে শুরু করে আসলে 6 মাসের শিশু পর্যন্ত কারাগারে নিয়ে গেছে মায়ের সাথে করে। তো রাস্তাতে আপনার ফেলে মারছে, আপনার নিরীহ মানুষকে মারছে। এরকম একটা ভয়ঙ্কর সিচুয়েশনে সেনাবাহিনী নিজেদেরকে হিরো বানাবার জন্য, নিজেদের ইমেজ সংকটটা বা ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য এটা করেছে বলে প্রাথমিকভাবে অনেকেই মূল্যায়ন করেছে। আমি অবশ্য এতটা সরলভাবে মূল্যায়ন করতে চাই না ইন্দিরাজি। আমার কাছে আসলে এই পুরো ঘটনাটাকেও যদি আমি বিশ্লেষণ করি, প্রথম সন্দেহের তীরটা আমি যেখানে ছুটবো, দেখেন বারবার করে প্রথমে বলা হচ্ছিল কি যে এই যে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির হাসান বা হোসেন ভদ্রকের নাম, তিনি আপনার কিন্তু ইজেক্ট করে বের হয়ে গিয়েছিলেন, কিন্তু তাকে জামাতে ইসলামী এবং সেনাবাহিনী এই দুইটা জায়গা থেকেই বলা হচ্ছে যে তিনি একজন গর্বিত নাগরিক, তিনি একজন গর্বিত, তিনি মানুষকে বাঁচানোর জন্য তিনি এই করেছেন সেই করেছেন। আচ্ছা, যেখানে আপনার অগণিত শিশুদেরকে হত্যা করা হয়েছে, সেখানে তাকে এই গর্ব করবার কারণটা কি? তাকে রাষ্ট্রীয় মর্যাদা সমাহিত করা হয়েছে, তাও ঠিক। বিমান বাহিনীতে বায়ুসেনাদেরকে যেভাবে নর্মালি করা হয়, ফাইন, এভরিথিং ওকে। কিন্তু এই ঘটনার পরপর যখন সেনাবাহিনী এই গ্লোরিফাই করবার চেষ্টা করছে, কারণ দেখেন উনি যদি একটা পানির মধ্যে গিয়ে পড়তেন, ওনার প্লেনটা, বা একটা মাঠের মধ্যে পড়তেন যেখানে হতাহত হয়নি, আমি এই গ্লোরিফাইটা মেনে নিতাম। যেখানে ইতিমধ্যে প্রায় আননোন সংখ্যা, সেই সংখ্যাটা তো আমাদেরকে জানতে দেওয়া হচ্ছে না, আমি আসবো সেটাতে। এরকম একটা অবস্থাতে যেখানে শত শত ছোট বাচ্চারা মারা গেছে, সেখানে যখন সবার আগে প্রি প্ল্যান অনুযায়ী তাকে গ্লোরিফাই করা হচ্ছে। আমি এখানে আরেকটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে দাদা, এই যে ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে মিডিয়া ব্রিফিং হচ্ছে, অনেকগুলো মিডিয়া ঘটনাস্থলে পৌঁছে গেল, আর্মি পৌঁছে গেল, কিন্তু এই চিত্রগুলো বা এই ঘটনাগুলো তো বাংলাদেশে খুব একটা দেখা যায় না, যে মিডিয়ার সঙ্গে খুব ভালো সম্পর্ক প্রশাসনের বা আর্মির সঙ্গে খুব ভালো সম্পর্ক, কিন্তু ঝটপট ঘটনাগুলো পরপর ঘটে গেল। রাইট, এইগুলোতে আমি আসছি। আসলে সংখ্যা, আপনাকে সন্দেহের সংখ্যা এত বেশি। আমি আপনাকে প্রথম কথাটা বলি। প্রথম কথাটা হচ্ছে, পরিকল্পনাটা যদি এইভাবে হয়ে থাকে যে তিনি একটা প্লেন ক্র্যাশ করবেন,
সেটা হচ্ছে একটা খালি মাঠে। এই জন্য আগে থেকে স্ক্রিপ্ট লেখা ছিল যে উনাকে গৌরবান্বিত করে কি কি কথাবার্তা বলা হবে, কিন্তু আনফর্চুনেটলি সে পড়েছে হচ্ছে একটা স্কুলের মধ্যে। ফলে আগে থেকে সেট করে থাকা ওই স্ক্রিপ্ট ছেড়ে দিয়েছে সেনাবাহিনী। ফলে ওই দুইটা সিনক্রোনাইজ না হওয়ার ফলে মানুষজন আরো বেশি রেগে গেছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আমরা গত প্রায় 5-6 মাস ধরে একটা কথা শুনছি যে বাংলাদেশে আপনার চাইনিজ যুদ্ধ বিমান চলবে না, চাইনিজ যুদ্ধ বিমান অনেক পুরনো হয়ে গেছে, এই ধরনের একটা গুঞ্জন শুনতে পেয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের যুদ্ধ বিমান বিক্রি করবার জন্য নানান ধরনের পায়তারা করছে। এমনকি আমাদের রাফায়েল কিনার কথা আলোচনা হচ্ছিল অল্প স্বল্প করে, সেখানেও মার্কিনিরা আসলে তাদের যুদ্ধ বিমান বাংলাদেশে চাপিয়ে দেওয়ার জন্য এক ধরনের আলোচনা শুরু হয়েছিল। সোজা কথা, চাইনিজ যুদ্ধ বিমানের ব্যাপারে নানান ধরনের প্রশ্ন ছিল। আপনি জানেন যে টার্কিশ প্রতিরক্ষা মন্ত্রী কয়েকদিন আগে চলে গেছে। এইটাও কিন্তু একটা সন্দেহের তীর ধাবিত করে যে আমাদের যুদ্ধ বিমান ক্রয় করতে হবে, এই ধরনের বিমান ঝুঁকিপূর্ণ, এই কথাটাকে সামনে আনবার জন্য বা জায়েজ করবার জন্য বা জাস্টিফাই করবার জন্য এই ধরনের ঘটনা হয়েছে। 3 নাম্বার যেটা আপনি বলছিলেন, এত দ্রুততার সাথে সাংবাদিক, অ্যাম্বুলেন্স, আমরা দেখতে পেয়েছি একটা হেলিকপ্টার রেডি ছিল, অনেক মেডিকেল আপনার ফ্যাসিলিটিস গুলো রেডি ছিল। আপনি জানেন বাংলাদেশের সিচুয়েশন গুলো কি, এত দ্রুততার সাথে এই লোককে বাঁচানোর জন্য চারদিক থেকে ভেস্ট পরা লোকজন হাজির হয়েছে, তাকে অ্যাম্বুলেন্সে আপনার হেলিকপ্টারে করে নিয়ে গেছে। এই প্রত্যেকটা জিনিস আপনাকে সন্দেহ জাগাবে। এটা যদি একটা দুর্ঘটনা হয় তাহলে দুর্ঘটনাস্থলে এত দ্রুত অ্যাম্বুলেন্স কিভাবে এলো, এত ভেস্ট পরা লোক সেখানে এলো কিভাবে? আচ্ছা, এরপরে দুর্ঘটনার পরপর যেটা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে সাধারণ যারা নাগরিক আছে, যাদের সন্তান মারা গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, সেনাবাহিনী তাদেরকে পেটানো শুরু করলো। কি কারণে? তারা হতাহতের সংখ্যা জানতে চেয়েছে, তারা জানতে চেয়েছে কত মানুষ মারা গেছে। আপনাকে আমি অনেকগুলো ভিডিও পাঠিয়েছি, আমি একদম এই ভিডিওটা দেখাতে বলবো। হ্যাঁ, যে রাত্রিবেলা সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আমি সেই ভিডিওটা একটু দেখাতে বলবো। এই যে মাঝরাতে দেহ নিয়ে যাওয়ায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে সেখানে প্রতিবাদ দেখানো হচ্ছে, প্রতিবাদ করা হচ্ছে, বিক্ষোভ দেখানো হচ্ছে। এই ভিডিওটা আপনিই পাঠিয়েছেন এবং আপনাদেরকে এই মুহূর্তে যে ভিডিওটা আমরা দেখাচ্ছি, আমি দর্শকদেরকেও বলবো যে নিঝুম বাবু এই ভিডিওটা আমাদেরকে পাঠিয়েছেন। এটা রাতের ছবি, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে মাঝরাতের ছবি। এটা তখন প্রায় 2:30 আপনি যে ছবিটা পাঠিয়েছেন। হ্যাঁ জি, এবং যারা মানুষকে উদ্ধার করছে, সাধারণ ছাত্রছাত্রীরা ভলান্টিয়ার করছে, তারা বলছে, একজন বলছে আমি তো নিজের হাতেই 10 জনের লাশ সরালাম, সেখানে 19 জন লাশ করতে গেছে। অনেকের মানে এখানে যে মতামত এসেছে যে 3-4টা ক্লাসের উপরে এটা পড়েছে, প্রায় 200 থেকে 250 বা সেটা 300 জনের মতো হতে পারে মৃত,